ঈশান বলে ওঠে, ফারাজকে যে ভালোবাসিস সেটা এতদিন কেন বলিসনি আমায়? ঈশিতা তখন বলে ওঠে, বলতে চেয়েছিলাম ভাইয়া, কিন্তু ফারাজ না করেছিল। ঈশান বলে ওঠে আবারও, তাই বলে আমাকে বলবি না? ঈশিতা কিছু বলে না, এখনো কাঁদছে সে। ঈশান নিজের দিকে ঈশিতাকে ঘুরিয়ে নিয়ে বলে ওঠে, কাঁদিস না, আমরা আছি না। একটা রুমে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে ফারাজ, আর তার সাথে বাঁধা অবস্থায় রয়েছে সঙ্গীতা বেগম আর ইমানুর রহমান। কিছুক্ষণ বাদে একটা ছেলে এসে তিনজনকে খাবার দিয়ে হাত মুখ খুলে দেয়। ইমানুর রহমান চেঁচিয়ে তখন বলে ওঠে, খাবো না আমরা, এসব নিয়ে যাও। ছেলে তখন বলে ওঠে, আপনারা খাবারটা না খেলে বস আমাদের আস্ত রাখবে না। ইসরার বাবা তখন বলে ওঠে, আমরা তো এমনিই মরে গেছি, তোমাদের বস কি যেন নাম, শাওন তো, আমাদেরকে এমনিতেই মেরে ফেলেছে, খাবার না খেলে আর কি বা হবে। শাওন তখন রুমে ঢুকতে ঢুকতে রাগী গলায় বলে ওঠে, বেঁচে থাকতে তো আপনাদের হবেই, ভেবেছিলাম আপনাদের মেয়েকে মেরে ফেলবো আমি, কিন্তু কি জানেন আপনাদের মেয়ে এখনো বেঁচে আছে। তবে আপনাদের মেয়ে জামাইকে আমি মেরে ফেলে দিয়েছি, ওই শালা আমার লাইফটা স্পয়েল করে দিয়েছে। ভেবেছিলাম সানভিকে বিয়ে করব, কিন্তু সানভি কোনো খবর এখনো পাইনি, তাই ভাবছি আপনাদের মেয়েকেই তুলে এনে বিয়ে করব। এমনিতেও ফারসা বেশ ভালোই দেখতে, ওকে বিয়ে করলে মন্দ হবে না। ফারাজ তখন গর্জে উঠে বলে ওঠে, শিয়ানের কিছু হয়নি, আমি বিশ্বাস করি শিয়ান এখনো বেঁচে আছে। আর শিয়ান বেঁচে থাকতে কিছুতেই তুই ইসরাকে বিয়ে করতে পারবি না, শুধু একবার ছাড়া পাই এখান থেকে, তারপর তোর ব্যবস্থা করছি। শাওন তখন অট্ট হাসিতে ফেটে পড়ে। শাওন বলে ওঠে, তুই তুই করবি আমার ব্যবস্থা, বেরোতে পারলে তো ব্যবস্থা করবি। যেখানে 2 মাসেও তোরা বের হতে পারিসনি, সেখানে এখন ভুলেও বের হওয়ার চিন্তা করিস না। খুব তাড়াতাড়ি তোর বোনকে তুলে এনে তোদের সামনে বিয়ে করব আমি। ফারাজ তখন বলে ওঠে, আমার বিশ্বাস এখনো বেঁচে আছে শিয়ান, শিয়ান নিশ্চয়ই এখান থেকে আমাদের বের করবে আর তোকে শাস্তি দেবে। শাওন আবারও জোরে জোরে হেসে ওঠে, বলে ওঠে, কি বললি শিয়ান? ওই বেটা কবেই মরে ভূত হয়ে গিয়েছে, যদি বেঁচেই থাকতো তাহলে এই গত 2 মাসে তোদের এখান থেকে বের করে নিয়ে গেল না কেন? এখান থেকে বের হওয়ার কোনো রকম ফন্দি মাথায় আনিস না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। ভালোই ভালোই বলছি, খাবারটা খেয়ে নে। বলেই শাওন চলে যায়। 2 দিন পর সন্ধ্যাবেলা শিয়ান ড্রয়িং রুমে বসেছিল আর সানভি ওর নিজের রুমে। এই সময় আরাফাত শিয়ানকে কল দেয়। তাড়াতাড়ি করে শিয়ান কলটা রিসিভ করে। আরাফাত তখন বলে ওঠে, হ্যালো শিয়ান, আচ্ছা তোমার বিয়ের ডেটটা বলো তো। শিয়ান তখন বলে ওঠে, 24 জুলাই। তখন আরাফাত বলে ওঠে, তোমাদের বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা আছে তো? শিয়ান তখন বলে ওঠে, আছে। আরাফাত আবারও বলে ওঠে, তোমার বাড়ির সামনে আসতে পারবে তুমি? ওই সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করতে হবে, কারণ সেদিন রাতে এখান থেকে যখন তোমার শ্বশুর বাড়ির লোকদের তুলে নিয়ে যায়, ওরা গাড়িটা ঠিক কোন দিকে নিয়ে গিয়েছিল সেটা আমাদের দেখতে হবে। শিয়ান তখন বলে ওঠে, ওকে, আমি 10 মিনিটের মধ্যে পৌঁছাচ্ছি, আপনিও আসুন। শিয়ান সোফা থেকে উঠে দাঁড়িয়ে সানভিকে ডাকে। সঙ্গে সঙ্গে সানভি নিজের রুম থেকে বাইরে বেরিয়েছে, বলে ওঠে, কি হয়েছে ভাইয়া? শিয়ান তখন বলে ওঠে, আরাফাত ভাই ফোন করেছিল, আমাদের বাড়িতে যেতে হবে, আমি যাচ্ছি, তুই বাসাতেই থাক। সানভি তখন বলে ওঠে, কেন ভাইয়া? শিয়ান তখন বলে ওঠে, ওখানকার সিসিটিভি ফুটেজ চেক করতে হবে, সেজন্য। সানভি তখন বলে ওঠে, কিন্তু ভাইয়া, শাওন ভাইয়া লোকেরা যদি তোমাকে দেখে ফেলে তখন? প্রত্যুত্তরে শিয়ান বলে ওঠে, শিয়ান এবারে এত কাঁচা গেম খেলবে না। শাওন যদি চলে ডালে ডালে, তাহলে আমিও চলবো পাতায় পাতায়। প্রাইজদের সবাইকে খুঁজে বের করতেই হবে। বলেই রুমে চলে যায় শিয়ান। কিছুক্ষণ পর ব্ল্যাক হুডি, ব্ল্যাক মাস্ক, ব্ল্যাক সানগ্লাস পরে বাইরে বেরিয়ে আসে। শিয়ানকে দেখে এবার চেনাই যাচ্ছে না। সানভিকে এক হাতে জড়িয়ে নিয়ে বলে ওঠে, আসছি আমি কেমন, সাবধানে থাকিস। কথাগুলো বলেই শিয়ান তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে যায়। গ্যারেজে গিয়ে হেলমেট পরে বাইকটা স্টার্ট দেয় সে। এই ফ্ল্যাটে আসার পর থেকে শিয়ান বেশিরভাগ বাইক ইউজ করে। ফুল স্পিডে বাইকটা চালিয়ে 10 মিনিটের মধ্যে নিজেদের বাড়ির সামনে এসে থামে। আরাফাত আগেই এসে এখানে হাজির। আরাফাতও সিভিল ড্রেসে এসেছে। বাড়ির চারপাশটা গুড়গুড়ে অন্ধকার হয়ে আছে, এখানে কেউ থাকে না বলে সব কিছু এখন তালা মারা, আর লাইট টাইটও চলছে না। বাইক থামিয়ে আরাফাতের সামনে এসে দাঁড়ায় শিয়ান। আরাফাত শিয়ানের দিকে তাকিয়েই বুঝতে পারে হয়তো শিয়ান, তাই বলে ওঠে, ইউ শিয়ান, লাইট। শিয়ান মাথা নাড়ায়। আরাফাত তখন বলে ওঠে, এভাবে অন্ধকারে দাঁড়িয়ে থাকা যায় নাকি, লাইটটা দাও। শিয়ান তখন বলে ওঠে, লাইট দিলে সবাই বুঝে যাবে এ বাড়িতে কেউ এসেছিল, সমস্যা নেই, এভাবেই কথা বলি আমরা। আরাফাত তখন বলে ওঠে,
ওকে, চাবি এনেছো? শিয়ান তখন বলে ওঠে, অফকোর্স। আরাফাত তখন বলে ওঠে, চলো ভিতরে যাওয়া যাক। অন্ধকারের মধ্যেই আরাফাত নিজের ফোনের ফ্ল্যাশ অন করে বাড়ির ভিতরে যাওয়ার জন্য সামনে এগোয়। শিয়ান বাড়ির তালা খুলে আস্তে করে ভিতরে ঢুকে মেন ডোর লক করে দেয়। তারপর ফ্ল্যাশের আলো দিয়ে দুজনে দোতলায় শিয়ানের রুমে উঠে যায়। শিয়ান রুমে গিয়ে নিজের সিসিটিভি ফুটেজের সাথে কানেক্ট করা ল্যাপটপটা নিয়ে দ্রুত গতিতে নেমে আসে। তারপর দুজনেই আবার আগের মতো ডোর লক করে বাড়ির বাইরে বেরিয়ে যায়। শিয়ান বলে ওঠে, এখানে থাকাটা বেশিক্ষণ ঠিক হবে না। শাওনের লোকেরা এই বাড়ির ওপর ঠিক নজর রাখছে, আমি এটা শিওর। তাই আমরা বাড়িতে গিয়েই সব কিছু আলোচনা করব। তাছাড়া সানভিকে বাড়িতে একা রেখে এসেছি। আরাফাত তখন বলে উঠল, ওকে তাহলে চলো। শিয়ান তাড়াতাড়ি করে বাইকে বসে আর আরাফাতও পেছনে উঠে বসে। তারপর সঙ্গে সঙ্গেই শিয়ান বাইকটা স্টার্ট দেয়। ঈশান আজকে বাড়িতেই ছিল। বেশ কয়েকদিন ধরেই ওর শরীরটা খারাপ, সঙ্গে মেন্টালি কিছুটা ডিপ্রেশনও হয়ে আছে। যত যাই হোক, এত সহজে কি প্রথম ভালোবাসাকে ভোলা যায়? যতই ভাবছি ইসরাকে ভুলে যাবে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে ঠিকই ইসরার কথা মনে পড়ছে ওর। আর এই সব কিছু মিলিয়ে এই কদিন ধরে ওর শরীরটাও বেশ খারাপ। ঈশান নিজের রুমেই শুয়েছিল। একটু আগেও ঈশিতা এসে ডেকেছিল সবার সঙ্গে একসাথে নাস্তা করার জন্য। তখন ঈশান উঠে নাস্তা খায়নি। পরে এসে ঈশিতা ওর জন্য নাস্তা দিয়ে গেছে। সেলিনা বেগমের ডিনার রেডি করা প্রায় শেষ। উনি এখনই টেবিলে সব কিছু সাজাবেন, তাই আবার ঈশিতাকে ঈশানের রুমে পাঠায়। ঈশিতা ঈশানের রুমে এসে বলে ওঠে, ভাইয়া ওঠো না ভাইয়া, চলো খাবে চলো। ঈশান তখন বলে ওঠে, তুই যা, আমি আসছি। ঈশিতা ডাইনিংয়ে এসে বসে। তখন ইসরা সেলিনা বেগমের হাতে হাতে খাবার এনে টেবিলে রাখছে। ঈশিতা ফোন কল করছিল। এরই মধ্যেই হঠাৎ সানভীর কল আসে। ভিডিও কল দেখে ঈশিতা একটু অবাক হলেও মুচকি হেসে রিসিভ করে। সেলিনা বেগম তখন বললেন, কী রে, কে কল দিয়েছে ঈশিতা? ঈশিতা তখন বলে ওঠে, সানভি আপু আম্মু। তারপর ফোনের দিকে তাকিয়ে মুচকি হেসে ঈশিতা বলে ওঠে, আপু কেমন আছো তুমি? সানভি তখন বলে ওঠে, এই তো আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো সবাই? ঈশিতা তখন বলে ওঠে, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎই ভিডিও কল দিলে এই সময়, তাই একটু অবাক হয়ে গিয়েছিলাম প্রথমে। সানভি তখন বলে ওঠে, ভাইয়া তো বাসায় নেই, একা একা বোরিং ফিল করছিলাম, তাই ভাবলাম তোমাদের কল দেই, সময়টাও কেটে যাবে। ততক্ষণে ঈশানও এসে চেয়ার টেনে বসে পড়েছে। সানভীর কণ্ঠ কানে পৌঁছাতেই একবার ঈশিতার ফোনের দিকে তাকিয়ে খাবারে মনোযোগ দেয় সে। সানভীর কথা শুনে ঈশিতা অবাক হয়ে প্রশ্ন করে ওঠে, কেন, শিয়ান ভাইয়া কোথায়? সানভি তখন বলে ওঠে, ভাইয়া একটু কাজে বেরিয়েছে। ঈশিতা তখন বলে ওঠে, তুমি তাহলে এখন বাসায় একা? প্রত্যুত্তরে সানভি বলে ওঠে, হ্যাঁ, তবে তুমি চিন্তা করো না, ভাইয়া ফিরে আসবে এখনই। তোমরা সবাই কি করছো এখন? ঈশিতা তখন বলে ওঠে, এই তো ডিনার করতে এসে বসেছি। সানভি তখন বলে ওঠে, ও আচ্ছা। এমন আরও কিছুক্ষণ ঈশিতা আর সানভি কথা বলতে থাকে। কথা বলা এক পর্যায়ে সানভি চেঁচিয়ে ওঠে। ওর গলায় কেউ একজন ছুরি ধরে ওর থেকে ফোনটা নিয়ে কলটা কেটে দেয়। কল কেটে দেওয়ার আগে শুধু দুই একবার সানভির গলা শোনা যায়। চিৎকার করে বলছে, ঈশিতা, ঈশিতা হেল্প মি। সানভির চেঁচানো শুনে ঈশান মাথা তুলে তাকায়। ঈশিতাকে বলে ওঠে, কি হয়েছে সানভির, ও এভাবে চেঁচালো কেন? ঈশিতা তখন ভয়ার্ত গলায় কাঁদো কাঁদো স্বরে বলে ওঠে, ভাইয়া, কেউ একজন সানভি আপুর গলায় ছুরি ধরে ফোনটা নিয়ে নিয়েছে। সানভি আপুকে বাঁচাতে হবে ভাইয়া। ঈশান তখন অবাক হয়ে বলে ওঠে, হোয়াট, কি বলছিস কি? শিয়ান ওকে একা রেখে কোথায় গেল? বলতে বলতে খাবার প্লেট ছেড়ে তাড়াতাড়ি বেসিনে গিয়ে হাত ধুয়ে নেয় সে। তারপর সঙ্গে সঙ্গে রুমে গিয়ে শিয়ানকে ফোন দেয়। শিয়ান ফোন ধরছে না দেখে টেনশনে পাগল হয়ে যায় ঈশান। হন্তন্ত হয়ে রুম থেকে বেরোতে বেরোতেই বলে ওঠে, আমি 100% শিওর এটা শাওনের কাজ। ও কোনোভাবে সানভীর ফ্ল্যাটের অ্যাড্রেস পেয়ে গেছে। মা, ঈশিতা, ফার্সিয়া, তোমার জামা কাপড় গুছিয়ে নাও তাড়াতাড়ি, আমি চট্টগ্রামে যাচ্ছি। সেলিনা বেগম তখন বলে ওঠেন, এখন এত রাতে, কিন্তু কিভাবে? ঈশান তখন বলে ওঠে, কিন্তু কিভাবে করলে হবে না মা, আমাকে চট্টগ্রামে যেতেই হবে, নয়তো সানভি আর শিয়ানকে বাঁচানো যাবে না। আম শিওর ফার্সিয়া যে এখানে আছে সেই খবরটাও শাওন জেনে গেছে। তোমাদেরকে একা রেখে আমি যাব না, তাই ওরা যে এখানে অ্যাটাক করতে পারে তোমাদের ওপর, তাই তোমাদেরকে আমি অদিতির বাসায় দিয়ে তারপর আমি চট্টগ্রামে যাব। মিনিট 15টার মধ্যে সবাই তৈরি হয়ে নেয়। সবাই মুখে মাস্ক পরে বের হয়। রাত প্রায় 10টার কাছাকাছি। পাহাড়ি এলাকা বলে অনেকটাই নীরব চারপাশ। অদিতি আর ঈশানদের বাসা কাছাকাছি হওয়ায় খুব তাড়াতাড়ি সেলিনা বেগমকে আর অদিতিদের বাসায় রেখে ঈশান চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। বাসে উঠেই শিয়ানকে আবারও কল দেয় ঈশান। দুবার রিং হতেই এবার শিয়ান ফোন ধরে।
ফোন ধরতেই ঈশান বলে ওঠে, হ্যালো হ্যালো শিয়ান, কোথায় তুই? শাওনের লোকেরা সানভির ওপর অ্যাটাক করেছে। মুহূর্তে শিয়ান অস্থির হয়ে বলে উঠল, কি বলছিসটা কি তুই? তুই কি করে জানলি? শিয়ান তখন বলে উঠল,